দেখুন, বিএনপি সংস্কার জিনিসটাই চায় না। আমি যদি এক লাইনে বলি তাহলে বিএনপি সংস্কারই চায় না। আপনি যদি সর্বশেষ সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনেন তাহলে উনি ওখানে স্পষ্ট করে বলেছে সংবিধান সংস্কার করার জিনিস না, সংশোধন হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। উনি বিজ্ঞ শিক্ষক, আমাদের সবার ক্লাস নেন, তো ওইভাবে উনি বলেছেন। অথচ আমরা এই সালাউদ্দিন সাহেবের মুখে শুনেছি ভোটের আগে যে কোনো আইন বাধা দিতে পারবে না, হ্যাঁ যদি জয়যুক্ত হয় আমরা সংসদে যে সবাই মিলে এটা বাস্তবায়ন করব। দেখেন, গণভোটটা যে পন্থায় হয়েছে সেই পন্থাটা সংবিধানের সাথে যায় না। রাজনীতিতে সংসদ যেভাবে এসেছে সেটা আপনার সাংবিধানিকভাবে একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তো গণভোটটা যেটা করার সেটা সংবিধানে ছিল না। গণভোট এইভাবে হওয়ার, গণভোটটা তিনটা গণভোটের পরে আর গণভোটের সিস্টেমটা নাই, ওটা উঠিয়ে দেওয়া হয়েছে। সংসদে না হলে রাজপথে, এই স্লোগানে আজ গরম রাজনীতির অঙ্গন। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার এবং বিরোধীরা। একদিকে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা, অন্যদিকে জনগণের সরাসরি রায়ের দাবি। আর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে, সমঝোতা নাকি সংঘর্ষ, সেই আলোচনার উপরেই আজকে আমরা গুরুত্ব দেবার চেষ্টা করব। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি। অতিথি হিসেবে আমাদের সঙ্গে দুজন উপস্থিত আছেন আমার ডান দিক থেকে নীলোফার চৌধুরী মনি, সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্যরা আছেন, আর সেই সঙ্গে রয়েছেন রাশেদ প্রধান, মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। আর আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি রাজপথে রাজনীতি। আমন্ত্রণ আপনাদের সবাইকে। সেই সাথে উপস্থিত আছেন আপনারা দুজন। আমন্ত্রণ আপনাদেরকে নিউজ 24 এর নতুন বাংলাদেশের আয়োজনে। নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়েই শুরু করতে চাই। গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, তাহলে সরকার এই হ্যাঁ ভোট বাস্তবায়নে দেরি কেন করছে? নির্দিষ্ট কি কারণ একদম সোজা করে সহজে যদি জনসাধারণের জন্য বলতেন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, গণভোটটা যে পন্থায় হয়েছে সেই পন্থাটা সংবিধানের সাথে যায় না। রাজনীতিতে সংসদ যেভাবে এসেছে সেটা আপনার সাংবিধানিকভাবে একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তো গণভোটটা যেটা করার সেটা সংবিধানে ছিল না। গণভোট এইভাবে হওয়ার, গণভোটটা তিনটা গণভোটের পরে আর গণভোটের সিস্টেমটা নাই, ওটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই গণভোট হওয়ার পূর্বে তো বিএনপির সঙ্গেও কথা আমি বলি, বিএনপি কিন্তু তখন এই কথাগুলো বলেছিল, কিন্তু সেই সময়কার সংস্কার কমিটি সহ আজকে যারা বিরোধী দলে আছেন তারা এটা নিজেদের একদম তখন তারা মনে করেছে যে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু তাদের সে ছাড়া কিছু করে না, তারা যা বলবে এটাই হবে। কিন্তু ওইখানে আপনি খেয়াল করেন, ওইখানে কিন্তু একটা জায়গায় বলা আছে যে সংসদই লাস্ট ক্ষমতার কেন্দ্রবিন্দু, সংসদের মাধ্যমেই সব কিছু কিন্তু আপনার আস্থায় যাবে, মানে পাশ হবে, বিলটা পাশ হবে বিল আকারে। তো সংসদে কি থাকতে হবে? 2/3 মেজরিটি। এইখানে আপনার গণভোটটা হওয়ার আগে আরেকটা গণভোট করা দরকার ছিল, যে এই গণভোটটা হতে পারে কিনা। জনগণ সর্বময় ক্ষমতার উৎস, তো জনগণ ডিসাইড করবে যে গণভোট, যেহেতু ওই মুহূর্তে কোনো সংসদ ছিল না, গণভোট জনগণই এটা ডিসাইড করার দরকার ছিল যে গণভোট যদি হয় এটা হতে পারে কিনা। সেটা ওই সরকার করেন নাই। সরকার তার মর্জি অনুযায়ী যা খুশি তাই করেছেন। কিন্তু সরকার এটাও জানেন যে সবশেষে সংসদে আসতে হবে। এখন সংসদ চলমান, সংসদে এসছে, সংসদের ভোট বলেন, গণভোটের যে কারণটা জনভোট, আপনি যেটা বললেন সংখ্যাগরিষ্ঠ ভোট, এইখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, ভোট দিয়েছে কতজন? 6 কোটি মানুষ ভোট দিতে যান নাই, 3 কোটি মানুষ গণভোটের বিপক্ষে ভোট দিয়েছেন। হ্যাঁ, প্রায় 9 কোটি মানুষের কিন্তু গণভোটের পক্ষে না। তার মানে তাহলে আপনার সংখ্যাগরিষ্ঠ গণভোট যদি যারা ভোট দিয়েছে তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু যারা দেন না, এটা যেহেতু গণভোট, আমাদের কিন্তু ওই হিসাবও করতে হবে গণভোট অর্ধেকের বেশি মানুষ দিয়েছে কিনা। তো যে মানুষটা ভোটই দিতে যায় না সেটাও কিন্তু এটার সাথে ইনক্লুড হবে। এই কারণে এটা গণভোট, এটা সাধারণ নির্বাচন না যে কয়েকজন উপস্থিত থাকবে সেই কয়েকজনের উপর ডিপেন্ড করবে। যাই হোক, এটা একটা আরেকটা আপনার বলবো যে মানে সংবিধানের বাইরে তো অবশ্যই। তারপর আরেকটা
যে কত মানুষের কিন্তু এটা আছে। বিএনপি তো নির্বাচনের আগে থেকেই জানতো। তারপরে আমি বলি যে আপনাকে, আইনি এবং সংবিধানের যে বিষয়টা বললেন, বিএনপি শুধু আমি এটা প্রশ্নটা বলেছে শেষ তা করি। না, জি। বিএনপি ওইটাও বলেছে যখন বিএনপি যে সনদ, জুলাই সনদ যেটাকে বলা হচ্ছে, জুলাই সনদে সিগনেচার করেছে, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু যেটা সরকার প্রধান ইন্টারিম যেটা ঘোষণা করেছিল এবং 4টা প্রশ্ন দিয়ে বলেছিল হ্যাঁ অথবা না ভোট, সেগুলো কিন্তু বিএনপি বলেছিল যে এইখানে আমরা সিগনেচার করি নাই, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং এটা আমরা মানি না। বলার পরেও কিন্তু ওই সরকার কোনো কিছুই কর্ণপাত করে নাই, তারা তাদের মতো করেই চাপিয়ে দিয়েছে। তো তাদের মতো করে যখন চাপিয়ে দিয়েছে, বিএনপি ওই মুহূর্তে কিছুই বলে না, কারণ বিএনপির সামনে এবং বাংলাদেশের জনগণের সামনে একটা নির্বাচন ছিল, নির্বাচনটাই মেন, অন্য কিছুই মেন না। তো নির্বাচনটা করার আগ পর্যন্ত বিএনপি প্রতিবাদ করেছে, বিএনপি কোনটা ঠিক কোনটা বেঠিক বলেছে, কিন্তু বিএনপি এর চেয়ে বিএনপির হাতে আর কোনো ক্ষমতা নাই, এই কারণে যে বিএনপি সহ সবাই মিলে ওই ইন্টারিম সরকারের সাথে একটা ইন্টিমেসি ছিল যে সরকার বানানোর ক্ষেত্রে, সেজন্য কিছু বলে নাই যে এই সরকার যেহেতু অনির্বাচিত তার সাথে কথা বলে লাভ নেই, সময় আসলে যদি 2/3 মেজরিটি যারাই পাবে তারা এটাকে নিয়ে দেখভাল করতে পারবে সেটা, এবং কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট আছে এবং নোট অফ ডিসেন্টগুলো নিয়ে এখন কথা হচ্ছে, কাজ হচ্ছে, 133টি যে সংস্কার হয়েছে সেগুলো নিয়ে কাজ চলছে। তো আমার মনে হয় যে এটার সাথে গণভোটের কোনো অবস্থান নাই। গণভোট হলেও আপনার 2/3 মেজরিটি যেটা করবে, হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে, সেটাই হবে। জি, ধন্যবাদ আপনাকে। রাশেদ প্রধান, নিশ্চয়ই আপনার অনেক কিছু বলবার আছে নীলুফার চৌধুরী মনির প্রশ্নের উত্তরের পর। আমি আসলে সংযুক্ত করতে চাই, আপনারা কি মনে করছেন বিএনপি কেন গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না? এতে তাদের রাজনৈতিক বাধা কোথায়? দেখুন, বিএনপি সংস্কার জিনিসটাই চায় না। আমি যদি এক লাইনে বলি তাহলে বিএনপি সংস্কারই চায় না। আপনি যদি সর্বশেষ সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনেন তাহলে উনি ওখানে স্পষ্ট করে বলেছে সংবিধান সংস্কার করার জিনিস না, সংশোধন হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। উনি বিজ্ঞ শিক্ষক, আমাদের সবার ক্লাস নেন, তো ওইভাবে উনি বলেছেন। অথচ আমরা এই সালাউদ্দিন সাহেবের মুখে শুনেছি ভোটের আগে যে কোনো আইন বাধা দিতে পারবে না, হ্যাঁ যদি জয়যুক্ত হয় আমরা সংসদে যে সবাই মিলে এটা বাস্তবায়ন করব। জনাব তারেক রহমান ভোটের আগে বলেছে আপনারা দয়া করে শব্দটা খেয়াল করবেন, হাতে ভোট দিবেন, হাকে জয়যুক্ত করবেন। কবর জিয়ারতের পর উত্তরাঞ্চলে যে এবং বিএনপির যত নেতা ছিল, আপনি খেয়াল করবেন যখন জুলাই সনদ তৈরি করা হলো, স্বাক্ষর অনুষ্ঠানে সালাউদ্দিন সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিল, হাসি মুখে তারা স্বাক্ষর করেছে। তারপরে আদেশ হয়েছে, কোনো আপত্তি নেই, অধ্যাদেশ হয়েছে, কোনো আপত্তি নেই। নির্বাচিত হয়ে আসার পর যখন সংস্কার পরিষদের শপথ নিতে হবে তখন তারা সর্বপ্রথম খোলাসা করলো আমরা শপথ নিব না। আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা জুলাইয়ের সাথে একটা পরিপূর্ণভাবে বেইমানি করা হয়েছে। আপা যেটা বলছিল যে কত মানুষ উপস্থিত হয়েছে ভোট দিতে, কারণ কত মানুষ উপস্থিত হয়েছে কত মানুষ হয়নি এটা যদি গ্রহণযোগ্য বিষয় হয় তাহলে আমাদের বলতে হবে যে ওই মানুষগুলো তো জাতীয় নির্বাচনের যেটা আর কি সংসদ গঠনের ভোট, ওই মানুষগুলোই ভোট দিয়েছে। তো একই দিনে একই নির্বাচন কমিশনের আওতায় আমি 2টা ব্যালটে ভোট দিব, একটা মানবো একটা মানবো না, এই জিনিসটা আসলে যৌক্তিক না। তো আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি নিঃসন্দেহে ভোটের পরেই জুলাইয়ের সাথে একটা বেইমানি করেছে, একটা প্রতারণা করেছে। কারণ নির্বাচনের পূর্বের প্রচারণা আর ক্ষমতায় আসার পরে তাদের যে রূপ পাল্টে গেল, রূপ বদলে গেল সংসদে যাওয়ার পর, এটা টোটালি ইউ টার্ন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, দেখেন গণভোট বাস্তবায়ন নিয়ে নানা রকমের কথা হচ্ছে এবং গণভোট বাস্তবায়ন না হলে বিরোধী দলীয় নেতারা রাজপথে যাবেন, আন্দোলন করবেন, তারও ঘোষণা এসেছে। বাংলাদেশের এখন যে অবস্থা, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন বাংলাদেশ নতুন করে আন্দোলন নিয়ে, রাজপথে আন্দোলন নিয়ে দেশের যে অগ্রযাত্রা তাতে বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বলে মনে করছে কিনা বিএনপি? দেখেন, এইখানে যে কথাগুলো এক একজনের কাছে শুনলে এক এক রকম মনে হয়। কথাগুলো আপনার এক আইনি ভিত্তি আছে কতটা, এটা দেখতে হবে। আইনি বৈধতা অবৈধতাটা আসে আইনি ভিত্তির উপর। যেটা জাতীয় সংসদ নির্বাচন সেটা বৈধ, আমি প্রথমেই বলেছি, আর যেটা গণভোট সেটাই কিন্তু সংবিধানে নাই।
তো সংবিধানে নাই, আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলেছি যে এটার জন্য আরেকটা গণভোট হওয়া দরকার। আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝে, বিএনপির কাছে, বিএনপির আপনার খেয়াল আছে প্রথম দিন থেকে শুরু করে যখন ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে বিএনপি ফার্স্ট দেখা করতে গেল 2-4 দিন পরে, তখনই কিন্তু বিএনপি বলেছিল যে একটা যৌক্তিক সময়, সভ্য ভাষায়, হ্যাঁ, তারপরে আবার বলেছিলেন যে একটা নির্ধারিত সময়। তারপরে যখন তৃতীয়বার শুনলেন না, তখন থেকে বলা শুরু করলেন নির্বাচনের একটা ডেট চাই। নর্মাল নিয়মে ইন্টারিম গভর্নমেন্ট 3 মাসের মধ্যে নির্বাচন দিতে 106 ধারায় যদি হয় দিতে সে বাউন্ড, কিন্তু তারা কথা শুনে নেই। তো তারা ভোট দেয় নাই। বিএনপির টার্গেট হচ্ছে ভোট, বিএনপি ভোটের রাজনীতি করে। বিএনপি যদি ভোটের রাজনীতি না করতো, প্রথমেই যখন 3 দিন সরকার ছিল না দেশে, তখন কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে জাতীয় সরকার হবে কিনা। বিএনপি জানে এই জাতীয় সরকার একটা ঘাড়ে তুলে দিলে সহজে এই জাতীয় সরকার দিয়ে নির্বাচন করানো যাবে না, সব দল থেকে যদি না। বিএনপি কিন্তু তখন বলেছিল যে না, জাতীয় সরকার না, একটা এই দেশের বুদ্ধিজীবীদের দিয়ে একটা সরকার গঠন করলে আমাদের কোনো সমস্যা নাই, ফাইন। এখন আপনার কথা হলো যে এই যে একটা সরকার আসলো, 1.5 মাস সরকারের বয়স, সেই সরকার আসার সাথে সাথে প্রথম দিন থেকে রমজান শুরু, তারপরে যুদ্ধ, বৈশ্বিক যুদ্ধ থেকে শুরু করে দেশে অর্থ নাই, দেশে টিকা নাই, দেশে আপনার অনেক অনেক সমস্যা, হ্যাঁ, যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা সবচেয়ে বেশি দরকার। সেখানে যখন এই কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছে গণভোট, তার মানে একটা শ্রেণী চায় না এই দেশের গণতন্ত্রটা টিকে থাকুক, ভালোভাবে থাকুক। আপনার 72-এর সংবিধানে তো কোনো দোষ করে নাই। আমি আজকে যার সাথে টকশোতে বসেছি, তার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি সারা জীবন যে খাওয়া রাজনীতি করেছেন, উনি নিজেও 72-এর সংবিধানের বাইরের লোক ছিলেন না। 72-এর সংবিধান কোনো দলের না, 72 সংবিধান বাংলাদেশের, যারা বাংলাদেশকে ধারণ করে, লালন করে। তো আমি মনে করব যে ওই জায়গাটায় আমাদের বেসিক জায়গাটা এক থাকা দরকার। কারণ এই দেশটা আমার যতটুক, আপনার ঠিক ততটুক, আমার সহ আলোচকের ঠিক ততটুক। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের সবার কাজ করার জন্য এই 1 মাস 1.5 মাসের মধ্যে যদি আপনি আন্দোলনে মাঠে নামেন, তাহলে যাদেরকে আপনারা সবাই মিলে বিতাড়িত করেছি, তারা কিন্তু আবার ঢুকে যাবে। জি, ধন্যবাদ। ঢুকে গেলে কি হবে? আমার দলটা বড় দল, আমি হয়তোবা গুম খুন আগেও অনেক হয়েছে আমার, এখনো অনেক হলেও আমি কোনো মতে টিকে থাকবো, সারভাইভ করব। কিন্তু আপনার দলগুলো কিন্তু ছোট ছোট দল, আপনাদের কিন্তু অস্তিত্ব সংকটে পড়বেন। আমরা চাই না কেউ অস্তিত্ব সংকটে পড়ুক। এই দেশটা আমাদের, এই দেশটা সারভাইভ করার দায়িত্ব আমাদের। এই দেশে মানে অনাগত শিশুদের জন্য বাসযোগ্য করে যাওয়ার দায়িত্ব আমাদের। তো আজকে কি হচ্ছে? আজকে যখন দেখেন একটা ইন্টারিম সরকার 18 মাসে আপনার একটা টিকা আনার ব্যবস্থা করে নাই, শত শত শিশু মারা যাচ্ছে। দেশের তেলের সংকট যত না, তার চেয়ে বেশি কৃত্রিমভাবে তেল সংকটের সৃষ্টি করা হচ্ছে। এই জায়গাগুলোয় তো বিরোধী দল চুলচেরা হিসাব করে কথা বললে রাষ্ট্রের জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়, জনগণ আস্থায় ফিরে যেতে পারে। সেটা না করে প্রতি পদক্ষেপে যদি ওই ভীতিকর ভয়কে ডেকে আনে, এই ভয়কে ডেকে এনেছিল কিন্তু 2009 সালে জামাত একবার, আজকের বিরোধী দল 8 সালে। বিএনপি কোনোভাবেই বলে নেই যে ইলেকশন করবে। জামাতের প্ররোচনায় বাধ্য হয়ে বিএনপি ইলেকশনে গিয়েছিল। তাতে কি হয়েছিল? জামাত কিন্তু তার নিজের অনেক লোককে হারিয়েছে। বিএনপি তো সাফার করেছেই, সবাই সাফার করেছে। আমরা যারা এখন সরকারি দলে, বিরোধী দলে বা রাজপথের বিরোধী দলে বা কেউ সংসদে যেতে পারে না কিন্তু অ্যালায়েন্স করেছে, তারা প্রত্যেকেই সাফার করেছে। তা প্রত্যেকেই সাফারটা তাদের তো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না, আমাদেরও ভুলে গেলে হবে না। তাই আমরা চাই সংসদটা যাতে প্রাণবন্ত থাকে, যতটুকু না হলে না হয়, যতটুকু আমরা যেটা নোট অফ ডিসেন্ট নাই যে কাজগুলোতে, সেগুলো বিলগুলো পাশ করে ফেলানো হোক। তারপরে যেটা যেটা আছে, জুলাই সনদের সাথে গণভোটের কোনো সম্পর্ক নাই। এই বিষয়ে বিএনপি একবারে বলে না যে জুলাই সনদ মানবে না। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো একটা বিরতির পর। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি। দেখছেন
দেখছেন নতুন বাংলাদেশ দর্শক, আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, আছেন রাশেদ প্রধান। রাশেদ প্রধান বিরতিতে যাবার আগে নীলুফার চৌধুরী মনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথার উত্তর দিয়েছে। আপনি আপনার এক বক্তব্যে গতকাল বলেছেন আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে দেখতে চাই না। নানা কারণে আপনি কথা বলেছেন, বিস্তারিত লেখা আছে আমার কাছে। এবং একই সাথে এই সরকারকেও ফ্যাসিস্ট বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটু আপনার দৃষ্টিকোণ থেকে পরিষ্কার করবেন কিনা, কেন এই মতামত? ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার প্রশ্ন। এটা আসলে ব্যাখ্যা করতে অনেক সময় দরকার, কিন্তু যেহেতু লাইভ টক শো আমি চেষ্টা করব ছোট করে বুঝিয়ে বলার। দেখুন, আপা যেটা বলছিল আমি ওই পয়েন্ট থেকেই শুরু করি, এটার সাথেই কানেক্টেড। সংবিধানের কথা, শেখ হাসিনা যে চপারে করে পালিয়ে গেল, এটা সংবিধানের কোনো ধারায় নাই। জুলাই গণ অভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয় নাই। আমরা যখন রাজপথে ছিলাম, আপাও ছিল, বিএনপির লোকজনও ছিল, সবাই একসাথেই যখন ছিলাম, ওটা কোনো সংবিধান মেনে হয় নাই। তো সাউদ্দিন সাহেব যেটা বলে যে ইমোশন দিয়ে দেশ চলে না, ইমোশনটা ছিল বলে ইমোশনের সাথে লজিক কানেক্টেড হয়েই আজকের বাংলাদেশ। আর সর্বশেষ পয়েন্ট এটা নিয়ে, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণভোটটা দিয়েছিল, সেইটাও কোনো সংবিধানে ছিল না। সেটাকে আমরা রেসপেক্ট করব, এখন করব না, এটা হতে পারে না। এখন আমরা বর্তমান যে বাংলাদেশটা দেখতে পেয়েছি, অনেকগুলো অধ্যাদেশ জারি করা হয়েছিল গুম নিয়ে, খুন নিয়ে, মানবাধিকার নিয়ে, পুলিশকে নিয়ে, কোর্টের বিচারক নিয়োগ নিয়ে। আমরা দেখতে পেলাম বিএনপি আসার পরে যে সংস্কার পরিষদ গঠনের শপথ যেমন নিতে রাজি না, তারা অন্তর্বর্তী সরকারের এই সংস্কারমূলক যে অধ্যাদেশগুলো ছিল, এগুলো সব বাতিল করে দেওয়া শুরু করেছে। এবং এই বাতিলগুলোর মাধ্যমে আলটিমেটলি স্বৈরাচার হয়ে ওঠার পথটা উন্মুক্ত হয়ে যায়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য শপথ না নেওয়া, এইখানেও সংস্কারগুলো আটকে গেল, দ্বিতীয়ত। তৃতীয়ত, যেই বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সংস্কার পরিষদ গঠন, সেটাকেই তারা অস্বীকার করলো। এরপর আপনি দেখবেন তারা ক্ষমতায় আসার মাত্র জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রশাসনিক বিভিন্ন জায়গায় নিজস্ব দলীয় লোকজন বসানো শুরু করে দিল। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিসিকেও তারা সরিয়ে দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ স্বৈরাচারের যেই সকল চরিত্র থাকা প্রয়োজন, সকল চরিত্রের গুণাবলী বিএনপি 1.5 মাসের মধ্যে অর্জন করে ফেলেছে। আপনি খেয়াল করবেন যে বিএনপি বারবার বলে যে আমরা মব কালচার পছন্দ করি না, আর অ্যালাউ করব না। ইউনিভার্সিটির ভিসি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু তারা মব সৃষ্টি করেছে। এবং মজা লাগলো, এই লাইফটা শুরু হওয়া মাত্র আপনি যে বিসিবির গল্পটা দেখাচ্ছিলেন তামিম ইকবালের, এটাও কিন্তু একটা মব। কিসের উপর বেস করে আপনি আগের কমিটিটা ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের কমিটি বানিয়ে দিলেন, আমি আসলে জানি না। এবং এই 11 সদস্যের লিস্টটা আপনার দেখার সৌভাগ্য হয়েছে কিনা আমি জানি না। 11 জনের মধ্যে আমি 4 জনের কথা বলতে চাই। এই 11-র মধ্যে ইন্টারেস্টিং পয়েন্ট, প্রথম জন হচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের ছেলে, দ্বিতীয় জন হচ্ছে মির্জা আব্বাসের ছেলে, তৃতীয় জন হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, চতুর্থ জন হচ্ছেন ববি হাজ্জাজ সাহেবের সহধর্মিনী। 11 জনের মধ্যে 4 জন যাদের কোনো ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নাই, তারা ক্রিকেটীয় সংগঠক না, তারা এসে এই মব কালচারের মধ্যে দিয়ে বিসিবির দায়িত্ব নিয়ে নিল। এইভাবে আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ। অর্থাৎ স্বৈরাচার হওয়ার জন্য যা যা গুণ দরকার, আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপি সেই কাজগুলো শুরু করে দিয়েছে। এই কারণে আমি বলতে চেয়েছি যে আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে আমরা দেখতে চাই না, কারণ বিএনপি মজলুম সংগঠন। আমি নিজে সাক্ষ্য দিব, সেই বিএনপি যখন জালেম হয়ে যেতে চায় তখন আমরা ব্যথিত হই। তো এই কারণে আমরা চাই না যে আওয়ামী লীগের প্রক্সি দেওয়ার জন্য আসুক। আর সংসদের, ওই যে আপা বলছিল সংসদ প্রাণবন্ত, ছোট দল বড় দল, সংসদকে প্রাণবন্ত করার জন্য বিরোধী দলীয় নেতা এবং সরকারি দলের নেতার মধ্যে কথোপকথন হওয়া খুব দরকার। আমাদের সরকার প্রধান স্ক্রিপ্ট ছাড়া কথাই বলেন না, কথা বলতে পারেন না নাকি বলেন না আমি জানি না। আমি সংসদে দেখছি একজন প্রক্সি প্রধানমন্ত্রী সৃষ্টি হয়েছে। তারেক রহমানের সকল জবাব, মাননীয় প্রধানমন্ত্রীর সকল উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে কেন? মানে উনি কি প্রক্সি প্রাইম মিনিস্টার? তারেক রহমান মাঝখানে বলেও ছিল উনি বিদেশে গেলে জরুরি অবস্থায় সালাউদ্দিন সাহেব কি দেখবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দেখবে, কিন্তু উনি সংসদে বসে থাকা অবস্থায় ওনার দায়িত্ব প্রক্সি দিচ্ছে সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগের প্রক্সি দিচ্ছে বিএনপি। এই বাংলাদেশটা আমরা চাই না, এটাই আমি বলতে চেয়েছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, বিএনপি আসলেই ফ্যাসিস্ট সরকারে পরিণত হচ্ছে কিনা?
দেখেন, আপনি 1.5 মাসের সরকার, আপনি কিভাবে বুঝবেন? এখনো তো 100 দিন যায়, মানুষ বলে হানিমুন পিরিয়ড। বিএনপির সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, উনি শপথ নেওয়ার আগেই, মানে রাষ্ট্রীয়ভাবে শপথ নেওয়ার প্রধানমন্ত্রী হিসেবে, উনি কিন্তু বিরোধী দলের নেতার বাসভবনে গিয়েছেন। শুধু বিরোধী দলের নেতার বাসভবনে গিয়েছেন এটা ঠিক না, আপনার সহকারী বিরোধী দল মানে 6 সদস্যের যে নেতা, তার বাসভবনেও গিয়েছেন। এটা কি, এই কালচারটা কি ছিল বাংলাদেশে আর আগে? উনি চালু করেছেন। শুধু তাই না, স্পিকার সাহেবের সহধর্মিণী ইন্তেকাল করেছেন, তার জানা যায় বিরোধী দলীয় নেতার জন্য পাশে একটা জায়গা রেখেছেন। জি, তো এই জায়গাগুলো থেকে কি প্রমাণ করে যে বিএনপি স্বৈরাচার হতে চাইলে তো এসবের দরকার নাই। তা তো নিজের মনে করতো যে আমি তো 2/3 মেজরিটির ভোট পেয়েছি, আমার যাওয়ার দরকার কি? হ্যাঁ, আমি তো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমি কেন যাব? বাট সে কিন্তু এটা মনে করে না। প্রত্যেকটা ব্যাপারে নিজে প্রটোকল ভেঙেছেন, নিজে ঘন্টা পর ঘন্টা জ্যামে বসে থাকছেন, নিজে আগে গিয়ে, সবার আগে গিয়ে সংসদে বসে থাকছেন। এই যে প্রক্সি বলছে, এটা লয়ের বাইরে কোনো কাজ হয় না। একজন প্রধানমন্ত্রী, একজন সংসদ নেতা, 300 জন এমপির নেতা, শুধু তার নিজের দলের এমপিদের নেতা না, সে 300 এমপির নেতা, 350 জন এমপির নেতা। সে 350 জন এমপির নেতা কখন বক্তব্য দিবেন, কখন কি করবেন, এটা কিন্তু সে কারো উপর দিতে পারেন। তার হয়ে তার এলাকার এমপি যেমন সে দায়িত্ব দিতে পারেন একজনকে, যেহেতু সে প্রধানমন্ত্রী বাংলাদেশের, সে ওইভাবে তার এলাকায় যেতে পারবে না, কিন্তু তাকে তো কাজ করতে হবে, তার এলাকার লোক আগে যারা তাকে ভোট দিয়েছেন তাদের জন্য দিতে পারেন। ঠিক তেমন সংসদেও। তো এটার রেওয়াজ না থাকলে তো হতো না। আমার সহ আলোচক বলেছেন জুলাই সংবিধান মেনে হয় নাই। সত্যি কথা, একদম সত্যি কথা। জুলাই সংবিধান মেনে হয় নাই 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত। তারপরে সংবিধানে কেন যেতে হলো? তারা তো পারত শহীদ মিনারে গিয়ে, অথবা সংসদে সাভার স্মৃতিসৌধে গিয়ে, অথবা বুদ্ধিজীবী মাজারে গিয়ে, অথবা রায়ের বাজার বৌদ্ধভূমিতে গিয়ে কোনো শহীদের বাবা মা অথবা স্ত্রী অথবা স্বামী তাদের হাত থেকে শপথ নিতে পারতো না? ইন্টারিম সরকারকে তো নেওয়াতে পারতো। লিডিং এ তো তারাই ছিল। ইন্টারিম সরকার প্রধান বলেছে যে মাস্টার মাইন্ডকে, তাদের কথাই বলেছে। তো তারা কেন এই কাজটা করে নাই যারা জুলাইয়ের সামনের দিকে ছিল? তাহলে একটা ভুল করলে ভুলের মাসুল তো আপনাকে দিতেই হবে। আপনি সংবিধান খুঁজে খুঁজে বের করেছেন, আপনি রাষ্ট্রপতির হাত থেকে শপথ নিয়েছেন, তাহলে বাকিগুলো তো আপনাকে, আপনি তখন আর বিপ্লবী সরকার না, আপনি তখন রাষ্ট্রের অধীনস্থ সংবিধানের সরকার। তো সংবিধানের সরকার যদি আপনি হন, তাহলে আপনি আদা খাবেন, আদার ঝোল খাবেন, আদা খাবেন না, এটা তো হয় না। তো আপনাকে সব কিছু ভুল করলে ভুলের মাসুল তাকে দিতে হবে, তার দলকে দিতে হবে, তার জাতিকে দিতে হবে, তার রাষ্ট্রকে দিতে হবে। কিন্তু নীলুফার চৌধুরী মনি, আপনি এর আগের বার যেমনটি বলছিলেন যে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মানে ভোটের এই প্রক্রিয়া যে ভোট হচ্ছে এটা তো বিএনপি জানতো, এবং আপনি বললেন তখন আসলে অন্তর্বর্তী সরকার থাকার কারণে বিএনপি ভোটটাকেই গুরুত্ব সহকারে দেখেছে এবং ভোটটা হয়ে যাক জনগণকে এবং ভোটটাকে গুরুত্ব সহকারে দেখেছে। কারণ বিএনপি যদি ওই মুহূর্তে ভোট বাদ দিয়ে এটা নিয়ে শুধু ঝগড়া করে, আপনি যে গণভোট হলেও তাহলে নির্বাচনের পর সেটা গণভোটের রায় যাই হোক সংসদে সেটার সিদ্ধান্ত নেওয়া যাবে। ওখানে বিএনপি জানবে কেন? ওখানে তো আপনার সংস্কার কমিটি নিজেই বলেছে যে আপনার সংসদ শুরু হলে এটা পাস হবে সংসদে গিয়ে 2/3 মেজরিটি নিয়ে, সংসদে পাস হবে। তাহলে 2/3 মেজরিটি নিয়ে সংসদ, ওইখানে কিন্তু তারা গঠন করে তারা বলেছে এগুলো সমস্ত বিল আবার সংসদে উঠতে হবে, সংসদে পাস করতে হবে। তাহলে যদি সংসদ এই টাইমের মধ্যে 8-9 মাসের মধ্যে পাস করতে না পারে, তাহলে আপনার 270 দিনের মধ্যে তাহলে অটো পাস হয়ে যাবে, এটা বলেছে। যেটা সে বলতে পারে না, এটা কোনো আইনে নাই, তারা বলেছে। এখন বিএনপি জানে এগুলো কোনোটাই আইনে নাই, এবং পাস হইতে গেলে সংসদ লাগবে। তাহলে সংসদ যদি লাগে, তাহলে আগে ঝগড়া করে আপনার নির্বাচনটাকে অনিশ্চিত করে লাভটা কি? কারণ ইন্টারিম সরকার, তার মানে সরকার চাচ্ছিল না নির্বাচনটা হোক সঠিক সময়। আপনার মনে আছে প্রত্যেকটা ঈদ যাইতো আর মানুষকে দিয়ে বলাতো, তারা মানুষের খায় দেয়া কাম নাই, নিজে থেকে বলবে যে এই ইন্টারিম সরকার ভালো আছে, তার 5 বছর থাকা দরকার, 20 বছর থাকা দরকার, 50 বছর থাকা দরকার, এইসব কিন্তু বলিয়েছে তারা। তো তারা তো এই ইলেকশনটা ছাড়তে চায় নাই বলে ইন্টারিম প্রধান
উনি নিজেই বলেছেন নির্বাচনের আগে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, জি, ধন্যবাদ। এবং ওনাদের একের অধিক ইলেকশনের দিন পর্যন্ত সবাই বাংলাদেশের মানুষ ভেবেছে ভোটটা কি ঠিকমতো হচ্ছে কিনা, কারণ এত ভয়ভীতিকর অবস্থা ছিল। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আরো একটা বিরতিতে যাব। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। আজকে আমাদের আলোচনার বিষয় রাজপথের রাজনীতি আলোচনা করছিলাম আমাদের অতিথিদের সঙ্গে। রাশেদ প্রধান, আপনার কাছে ফিরবো একটি প্রশ্ন নিয়ে। আরও একটি বিরোধী দলের নানা রকম আলোচনা বা হুঁশিয়ারির মধ্যে বলা হচ্ছে যে আরও একটি ৫ আগস্টের মতো ঘটনা ঘটতে পারে, এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সরকারি দলকে। আন্দোলন যদি সহিংসতায় রূপ নেয়, সেক্ষেত্রে এই দায় কে নেবে? আমরা ২৪ পরবর্তী বাংলাদেশের অবস্থা দেখেছি, নানা ধরনের মব দেখেছি, সাধারণ মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা দেখেছি। সেই জায়গা থেকে এই আন্দোলন যদি কোনো সহিংসতার দিকে যায়, সেই দায় কে নেবে? এবং বৈশ্বিক পরিস্থিতি বাংলাদেশে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে সমাধানের পথ তখন কেমন হবে? রাষ্ট্রীয় ক্ষমতায় আমি যদি ভুল না করে থাকি তাহলে এই মুহূর্তে বিএনপি আছে। যেভাবেই জিতে আসুক, ম্যানেজ ভোটের মাধ্যমে হোক বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক, তো দায় সরকারকে নিতে হবে। তারা যদি নির্বাচনে জিতে আসার পর সংস্কার পরিষদ গঠন করত, যেটা পরিকল্পনা ছিল, এবং মাননীয় স্পিকার যে বলে বসলো জিতার পর যে তখন যদি আমরা গণভোটে রাজি না হতাম তাহলে জাতীয় নির্বাচনটা হতো না, এই কারণে রাজি হয়েছিল। উনি তো মুখ ফসকে বলে ফেলেছে এই কথা। তো তারা যদি এই জাতীয় মনোভাব না রেখে সংস্কার পরিষদ গঠনের জন্য শপথটা নিত এবং জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম যদি এগিয়ে যেত, আমাদের তো কোনো সুযোগই ছিল না রাজপথে নামার। আমি কি দাবি নিয়ে নামবো? আমার তো একটা দাবি লাগবে বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক ভূমিকা রাখা, একান্ত ওখানে সমাধান না হলে রাজপথে আসা। তো যদি জুলাই সনদ বাস্তবায়নে সরকার সঠিক পন্থা অবলম্বন করতো, আমার রাজপথে নামার কোনো প্রয়োজনই পড়তো না। অর্থাৎ আমাকে বাধ্য করা হচ্ছে দেশের সাধারণ মানুষ হিসাবে, জুলাই যোদ্ধা হিসাবে, শহীদ পরিবারের সদস্য হিসেবে, অথবা রাজনৈতিক সংগঠক হিসাবে রাজপথে নামতে আমাকে বাধ্য করা হচ্ছে। এখন বাধ্য করার পরে সহিংসতার প্রশ্ন যেটা বললেন, এটাও নির্ভর করে সরকারের উপর। তারা কি ওই স্বৈরতন্ত্র ফ্যাসিজম কায়েম করে শেখ হাসিনার পুলিশের মতো, লাঠিয়াল বাহিনীর মতো গুলি করবে নাকি করবে না? যদি তারা গুলি করে তাহলে তো সহিংসতা হবেই। এখন দেখুন, আমি একজন রাজনৈতিক সংগঠক হিসেবে যদি সামনে আন্দোলন হয়, যদি রাজপথে নামতে হয়, যদি সহিংসতা সৃষ্টি হয়, আমার সর্বোচ্চ যোগ্যতা একটা লাঠি হাতে নেওয়ার। এর বেশি ক্ষমতা আমার নাই। আমার হাতে বন্দুকও নাই, পিস্তলও নাই। তাহলে সহিংসতাটা কে করবে? সহিংসতা যদি সৃষ্টি হয় সেটার দায় সরকারকেই নিতে হবে। তবে আমি এখনও আশা করব জনাব তারেক রহমানের নেতৃত্বে, স্পেসিফিক্যালি যিনি সকল বিষয়ে অলরাউন্ডার, সাকিব আল হাসানের মতো, সালাউদ্দিন সাহেব, উনি তো সকল মন্ত্রণালয় একাই দেখতে পারেন, ওনার কাছে আমি বিশেষভাবে নিবেদন করব, এখনও সময় আছে। সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে যদি উদ্যোগ নেওয়া হয়, সব কিছুকে এই সংবিধান 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 না বলে এই জুলাইকে সম্মান দেখিয়ে যদি কার্যক্রমগুলো করা হয়, তাহলে আমাদের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই, এবং সেটা আমরা চাইও না। সেটা যদি মূল উদ্দেশ্য থাকতো, তাহলে আমি নিশ্চিত করে বলছি নির্বাচনের সাথে সাথে আমরা এই নির্বাচনকে বয়কট করে রাজপথে নামতে পারতাম। দেশে একটা জরুরি অবস্থা সৃষ্টি হতো, যেই কারণে আমরা কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার পরেও ভোটটাকে মেনে নিয়েছি। তো এই কারণে আমি সরকারকে আহ্বান জানাবো, এখনও সময় আছে, চলুন মিলেমিশে শান্তিপূর্ণ বাংলাদেশ এগিয়ে নিয়ে যাই, ফ্যাসিস্টহীন বাংলাদেশ, স্বৈরাচারহীন বাংলাদেশ। আর যদি বাধ্য করা হয় তাহলে দায় তাদের নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, যদি আন্দোলন সহিংসতার দিকে রূপ নেয়, তাহলে এই দায় সরকারের বিরোধী দল বলছে, আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, একটা এত বড় আন্দোলন, 15.5 বছর একটা স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে সবাই মিলে। এত বড় আন্দোলনের পরে আসলে রেভলিউশনের যে সিস্টেম, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে বলতে চাই, রেভলিউশন হয় কমপক্ষে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, এরকম। তো আপনার 2 দিন পরে পরে রেভলিউশন ডাকলে যে রেভলিউশন হবে, আপনি খেয়াল করেন বৈষম্য বিরোধীরা যারা ছিল, কি উচ্ছ্বাস ছিল, কি উৎসুক ছিল, কতটা তাদের এনার্জি ছিল। তারা যখন ফিরে গেল নিজের আলোয়, তখন কিন্তু আজকে তাদের মধ্যে থেকে ছোট ছোট যে দলগুলো হয়েছে, তারা কিন্তু ছোট থেকে আরও অধিকতর ছোট হচ্ছে। তো এটা কেন? এটা হচ্ছে আমি যে আশা নিয়ে আমি আন্দোলন করেছিলাম, সেই আশার জায়গায় আশাহত হয়েছি চরমভাবে। তো চরমভাবে আশাহত হওয়া একটা জায়গায় রাষ্ট্র মাত্র
নির্বাচন করে উঠল। আপনি প্রথমেই যদি যার দরকার আপনার যখন প্যারাসিটামল, তখন আপনি কুইনাইন খাইয়ে দিলেন, তাহলে কুইনাইন খাওয়ার সময় কি কুইনাইন কাজ করবে, কিংবা অ্যান্টিবায়োটিক কাজ করবে অ্যান্টিবায়োটিকের সময়? আপনাকে বুঝতে হবে কখন কোন সময় কোন ওষুধটা দরকার। আর বিএনপি নিজে 17 বছর চরম আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিল। আন্দোলনের মানে মেন টার্গেট বিএনপি ছিল। বিএনপি চায় না কোনো আন্দোলনে এখনো হোক। বিএনপি আবারও বলছে, বিএনপি জুলাই সনদকে ধারণ করে। আমরা জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ছাড়া যে কথাগুলো এক বিনা বাক্য মেনে নেওয়া হয়েছে আলোচনা সমালোচনার মাধ্যমে, সেগুলো অবশ্যই সংসদে পাশ হবে, এবং যেগুলোর উপর নোট অফ ডিসেন্ট আছে সেগুলি আবার আলোচনা হবে। আলোচনা চলছে, জনগণও চিন্তা করবে, পত্রপত্রিকা আছে, টেলিভিশন আছে, আপনাদেরও বিবেক বিসর্জন দেওয়া হয় নাই, আছে, আপনারাও দেখবেন, দেশবাসী দেখবে। এবং বিরোধী দল, আমার ধারণা একটা সময় এসে বিরোধী দল, কারণ প্রত্যেকে নিজের ভালোটা খুব ভালো বুঝে, কারণ আন্দোলন হলে বললাম তো যে ব্যাঙের গল্পের মতো, যে তোমাদের জন্য যেটা খেলা ওটা আমাদের জন্য জীবন মরণ। তো জীবন মরণ যদি হিসাব করে যারা বড় বংশ বিস্তারে, তারা কিন্তু তাও কোনো মতো টিকে থাকার সম্ভাবনা আছে, কিন্তু বংশে যারা ছোট তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার একার লস না, লস সবারই, কারণ আমরা সবাই জুলাই যোদ্ধা, আমরা সবাই জুলাইয়ের বেনিফিশিয়ারি। সো যে যেমনভাবে বিএনপির তো ওই যে বললো ভোট ইঞ্জিনিয়ারিং, ভোট যদি আছে ইঞ্জিনিয়ারিং ধরে নিলাম হয়েছে, ইঞ্জিনিয়ারিং না হলে কে ক্ষমতায় আসতো, কে এত ভোট পাইতো? যে জামাত 17টা আসন সর্বোচ্চ পেয়েছিল, তারা কি ওইভাবে পাওয়ার কথা? জামাত কোনোদিন চিন্তা করেছে 60-এর উপরে সিট পাবে? সেখানে সবচেয়ে বেনিফিশিয়ারি কারা? জামাত। বিএনপি বেনিফিশিয়ারি, বিএনপি তো এর আগে 1-এর অধিকবার, 5-এর 3-এর অধিকবার ক্ষমতা ইউটিলাইজ করেছে। তো বিএনপির আসার সম্ভাবনা এটাই সত্যি। তো এখন কথা হলো যে যদি এরকম কোনো দল থাকতো যে সেই দল আসে নাই, ভোট যদি ইঞ্জিনিয়ারিং হতো, তাহলে তো জাতীয় পার্টির সিট পাওয়ার কথা ছিল, কোথাও না কোথাও তাদের অবস্থান আছে, তারা কোনো না কোনোভাবে নিতে পারতো, তাহলে হলো না কেন? তো এই জিনিসগুলো কিন্তু চলছে। এরা বিশ্লেষণের জন্য বিবেক যেমন ক্ষুরোধার, ঠিক তেমনই বাহ্যিকভাবে আলোচনাও কিন্তু ক্ষুরোধার থাকা উচিত। ধন্যবাদ, আমি মনে করি। জি ধন্যবাদ আপনাদের দুজনকে। আলোচনার একদম শেষ পর্যায়ে যে আপনারা সময় দিয়েছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, নতুন বাংলাদেশ দেখছিলেন। প্রতিদিন রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি নতুন বাংলাদেশের আয়োজনে। আমরা আগামীকালও ঠিক একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, এই একই সময়ে নিউজ 24-এর পর্দায় দেখার আমন্ত্রণ।